বারুইপুরের দিকে নজর রাখতে হচ্ছে। শুরুতেই বারুইপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। ঠিক কি কারণে খুন, কখন এই ঘটনা ঘটেছে, পুরো বিস্তারিত জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার আপনাদের জানাবো, বারুইপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, ফোন করে বাড়ি থেকে ডেকে খুনের অভিযোগ। বারুইপুরে নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিক। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কি কারণে খুন? আরে দাও না পর্যন্ত স্থানীয় মানুষজন তারা যেটা জানাচ্ছেন, পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বাড়ির থেকে তাকে ডাকা হয় গতকাল রাত 11টা নাগাদ। তার পরিবারের সদস্যরা রয়েছেন, তার মেয়ে রয়েছেন এবং তার মেয়ের সঙ্গে আমরা কথা বলবো। কি হয়েছিল গতকাল? কাল রাত প্রায় 11টা সাড়ে 11টার সময় মাকে বাবাকে কে ফোন করেছিল বাদল বলে, উনি ফোন করে বলছে যে আমাকে মারধর করছে, আয় তুই বলে এই বিষয়ে কিছু বলেছিল। তো বাবা তো রাত 11টার সময় তো বার হয়ে যাচ্ছিল। তো মা বললো যে আমি একা ছাড়বো না, আমি তাহলে যাবো বলে সেইভাবে মা বাবা রাত্রে বার হয়ে গেছিল। একটা দাদাও গিয়েছিল মা বাবার সাথে। তো তাকে কি মারধর করছিল মনে হয়, সেই বিষয়ে এখন বাবা বললো যে আরো কাউকে ডেকে নিয়ে আয়, যেহেতু মারধর করছে আগে ডেকে নিয়ে আয় বলে বাবা না একটু আগে গেছিল, মাকে সরিয়ে দিয়েছিল। তো সেই হিসাবে বাবা যেহেতু আগে গেছিল সেই জন্য সবাই মিলে বাবাকে ধরে নিয়ে সবাই মিলে বাবাকে মারা আরম্ভ করে দিয়েছে। কেন মারলো, কেন, কি কারণে? বাবার সঙ্গে কি শত্রুতা ছিল? এই যে বিজেপি করতো সেই জন্য বিজেপি করছে। আমার বাবা আজকে 18 বছর ঘর ছাড়া ছিল আমার বাবা। এটা আজকে নতুন নয়, আগেও 5-6 বার এরকম মারার চেষ্টা করেছে আমার বাবা ঠিক কোনো না কোনো ভাবে কাটিয়ে চলে যেত বলে ওই জন্য অনেক কবার চেষ্টা করেছে, পারিনি। এইবার বাবা ওই জন্য এখানে আসতো না। আর এবারে নতুন এই বিজেপি ওঠাইতে এই ভোট গণনার পরে যেহেতু দেখেছে এখানে বিজেপি উঠে গেছে, সবাই পার্টির লোক বলছে সব ঠিকঠাক হয়ে গেছে, বাড়ি চলে এসো বলে বাবাকে নিয়ে আসা হলো। নিয়ে এসে বাবা এখানে থাকতো এই 2-3 মাস মতন হচ্ছে, এই ভোট গণনার পর থেকেই 3-4 মাস হচ্ছে। টিএমসির লোকেরাই মেরেছে, আগেও চেষ্টা করেছে, শোনা আছে আরো সব নাম আমি অতটা জানি না হচ্ছে। তখন আমরা অনেক ছোট এখান থেকে তখন আমরা চলে যাই, যেহেতু বাবাকে মারতে পারিনি এতদিন ধরে, যেহেতু 18 বছর তো ছিল আমার বাবার উপরে খুব ওদের, যে পাট কম বেশি সবাইকে মেরেছে, হাত পা ভেঙে দিয়েছে, হসপিটালে ভর্তি করেছে, এরকম সবাই ছিল। কালকে কারা ছিল? কালকে ছিল অনেকেই ছিল, ওটা আমি ঠিক জানি না, কালকে বলতে পারবে, আমার নাম জানি না। মা ওখানে সেই মুহূর্তে আমার মা ছিল, মা সঙ্গে গিয়েছিল, মা থাকা সত্ত্বেও বাবাকে যখন অতবার মেরেছে মা তো একা সামলাতে পারেনি। এবারে আরো যে 2-1 ছিল ছেলেরা, তারা সব ভয়তে পালিয়ে চলে গেছে। যেহেতু টিঙ্করকে মারা হচ্ছে, অর্পণ, জানতে চাও তাদের কাছে, তারা বলছেন যে তারা দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন। কতদিন ধরে ঘর ছাড়া? তারা কি পুলিশে অভিযোগ জানিয়েছিলেন এ বিষয়ে? কোনো ধরে মারলো? ওরা সব প্ল্যান করেই ছিল আগে থেকে, যে এই বলে ওকে ডাকবো, ডেকে এই বলে। বেশ অর্পণ, সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো, বিজেপি কর্মীকে খুনের অভিযোগ বারুইপুরে, ফোন করে বাড়ি থেকে ডেকে খুনের অভিযোগ। বারুইপুরে নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিক। বিজেপি করায় দীর্ঘদিন ঘর ছাড়া থাকার অভিযোগ। পরিবারের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। প্রায় 18 বছর ঘর ছাড়া ছিলেন বলে দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। বারুইপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। আমি আবারও যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে, কি জানতে পারছো তুমি? বেশ কয়েকজন তারা যারা জড়িত তাদেরকে আটক করা হয়েছে এবং পরিবারের তরফ থেকে তারা যেটা দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি। কি শাস্তি দাবি করছেন আপনারা? এতদিন পর ঘটনা, আমরা ফাঁসি চাই। আর আজকে আমার বাবা গেছে, 2 দিন পরে আরো যাবে না, তাদেরকেও তো মারবে এইভাবে। ওদের না কিছু বলে তো আরো সাহস পেয়ে যাবে। আমার একটা ছোট ভাই আছে, আমরা এখানে কেউ থাকি না, কোন ভরসায় ওকে এখানে রেখে যাবো? কাদের ভরসায় রেখে যাবো? 2 দিন পরে যে আমার ভাইকে কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টিটা কে নেবে? আমার বাবা এতদিন পার্টি করেছে, আমার বাবা কি পেয়েছে? আগে কোনো অভিযোগ জানিয়েছিলেন এই বিষয়ে? কোনোদিন কারো কাছ থেকে কোনো টাকা খায়নি বা কোনো কিছু কয়নি। আগে আপনারা কোনো অভিযোগ জানিয়েছিলেন পুলিশকে? হ্যাঁ, আগে জানানো হয়েছিল। বাবাকে যখন মারধর করে এসে আরেকবার রান্না পুজোর সময় যাতে আমাদের বাড়ি ঢুকে ভাঙচুর করে, রান্না পুজোর দিনকে রাত্রে আমার বাবা ধান খেত পার হয়ে পালিয়েছে। আমার বাবা, আমার কাকারা সব নিয়ে ওরা পার করে দিয়েছে। তখন পুলিশ কি জানিয়েছিল পরিবারকে? এরকম থানায় গিয়ে কেস করেছে, উল্টে তারা আমার বাবাদের নামে কেস করেছে, সেই কেস হয়েছে। পুলিশ কিছু জানিয়েছিল? গিয়েছিল, বলছে কেস হবে এই বলে আর কোনো কিছুই হয়নি, সেইভাবেই চাপা পড়ে গেছে সব। এটা তখন তৃণমূলের সরকার, নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে তারা অভিযোগ করছে, চাপা পড়ে গেছে, উল্টে বাবা মার নামে কেস হলো উল্টে।
নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ শোনা সোনা আছে, উনি তো মেন লোক। সোনা আছে, টিঙ্কর আছে, আর যেখানে বাইক নিয়ে যায় কে ওটা সুমির আছে। হ্যাঁ সুমির, টিঙ্কর, সোনা এরা তো বলতো যে বাপির মাথা মুন্ডু কেটে আমরা ফুটবল খেলবো। ওরা সবসময় এই কথাটা বলতো। সেটাই করলো। হ্যাঁ ওটাই করলো। আজকে আছে বাবা ওনা এতই যে রাগ ছিল, হাত পা ভেঙে দিতে পারতো যে ঠিক আছে তুই আর যাবি না পার্টির গত ব্যাপারে। হ্যাঁ সুনীল ছিল, সোনা ছিল, টিঙ্কর ছিল, আরো সব ওই। এদের বিরুদ্ধে কি আগে আপনারা থানায় অভিযোগ জানিয়েছিলেন? আগে একবার সোনাদের বিরুদ্ধে, টিঙ্করের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল থানাতে গিয়ে। ওটা কি হয়েছে আমি ঠিক জানি না। রান্না পুজোর সময় যাতে পুলিশ কোনো কাজ করেনি? এসছিল তারা, ওরা এসে ভিডিও করে নিয়ে গেছে, দেখে গেছে, তার মধ্যে এখানে কাউকে পায়নি, চলে গেছে। তারপরে আর কোনো অভিযোগ হয়নি, যে তারপরেও কিছু অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে বা কিছুই করেনি তারপরে আর। ওরা তখন যদি নজর থাকুক। আপনাদের জানিয়ে রাখবো, বারুইপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিক, বিজেপি করায় দীর্ঘদিন ঘর ছাড়া থাকার অভিযোগ। অন্যদিকে খড়দার বন্দিপুরে আক্রান্ত বিজেপি নেতা, অভিযোগ শরিকি বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত। বিজেপি মণ্ডল সভাপতি সহ দুজনকে ধরে আটকে রাখা হয়। জমি নিয়ে শরিকি বিবাদের জেরেই উত্তেজনা। খড়দার বন্দিপুরে আক্রান্ত বিজেপি নেতা। আমি ফোন করেছি কতবার, তোমার যে ফোন কি ধর, তুমি কে? মহিলারা যারা বলতে গেছে তাদেরকেও বাইরের লোকজন, ওই মন্ডল সভাপতির লোক আর দিনেশের লোক এসে ওদেরও ধাক্কাধুক্কি দিয়েছে। এরা কোন দল করে জানি না, মন্ডল সভাপতি কে বলে, কি নাম আছে, আর ওদেরকে নিয়ে এসছে, দিনেশ নিয়ে এসছে। ওরা এসে ওদেরকে নিয়ে ভাঙচুর করেছে, প্লাস আমাদের ধাক্কাধুক্কি দিয়ে আমাদের আটকে ওরা জবরদস্তি ভাঙচুর করে এখানে ফেলে দিয়েছে, হুমকি পর্যন্ত দিয়েছে যে আমরা এসছি, এই ফয়সালা আমরা করবো, তোরা কে? আমরা ওদেরকে ঘেরাও করে আটকে রেখেছি। স্বাভাবিক নেতৃত্বরা আসবে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা বোঝার জন্য, কিন্তু যে বিষয় নিয়ে শুনেছি সেটা দুঃখের বিষয়। তো পারিবারিক বিষয়ে তারা আত্মীয় স্বজন নিয়ে 3 কাঠা অতিরিক্ত যেটা দখল ছিল ওটা দখল নিয়েছে। কিন্তু কেউ যদি এসে অতিরিক্ত জমিটাকে আবার জোর জবরদস্তি বেআইনি দখলদারি করে দেয়, সেটা সাধারণ মানুষ, পাড়া প্রতিবেশীরা বুঝেছে। আমি পরিস্থিতি দেখে পুলিশ পাঠিয়েছি, এইটুকু বলতে পারি। দলের নিয়ম না মানলে ত্যায্যপুত্র করা হবে, নেতা কর্মীদের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই, কিছু মানুষ নিজেদের স্বার্থে কোনো জায়গায় ঝামেলা পাকাচ্ছে, পার্টি ব্যবস্থা নিচ্ছে। প্রথমে যেটা হয়, ঘরের ছেলে, আপনার ছেলে যদি দোষ করে আপনি তো প্রথম দিনই তাকে ত্যায্যপুত্র করে দেন না, প্রথমে বোঝান, সোনা বাবা করেন, তারপরে 2-4 ঘা দেন। আমাদের পার্টিও তাই করছে, যখন না মানে তা ত্যায্যপুত্র করতে হবে, তখন লাথি মেরে বের করে দেবে পার্টি, তখন বুঝতে পারবে। গুন্ডাদের ঠান্ডায় গুলির হুঁশিয়ারির পর ঢিচকাও। খড়গপুরে আরপিএফ এর শুটিং ক্লাবে দিলীপ, পিস্তল নিয়ে শুটিং প্র্যাকটিস দিলীপ ঘোষের। গতকাল দাবাং মেজাজে দিলীপ ঘোষ, খড়গপুরে গুন্ডাগিরি বরদাস্ত নয় বলে হুঁশিয়ারি, দরকারে বারুইপুরের মতো এনকাউন্টারের হুঁশিয়ারি তার। কোনো মাফিয়া গুন্ডা খড়গপুরে থাকতে পারবে না। অনেকে ভেতরে গেছে, অনেকে তড়ি পার হয়ে গেছে। পুলিশ বলে দিয়েছে খড়গপুরের পা রাখলে সোজা গুলি খাবে, ডাল ভাত খাওয়ার আগে গুলিটা খেতে হবে। দাদাগিরি গুন্ডাগিরি অনেকটা কমেছে। পুলিশ আমাকে বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে। আমি ঠান্ডা করার জন্য যা করার দরকার হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে।
কোনো উৎপাত সহ্য করবো না, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে পলিটিক্স থ্রেট কালচার, এটা আমরা বন্ধ করতেছি। পুলিশকে আমি বলে দিয়েছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়, পুলিশ কোনো পার্টির প্যানার হয়ে বা গুন্ডার মতো মাফিয়ার মতো ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো। উত্তরপ্রদেশের যে যোগীরাজ, সেই যোগীরাজ কায়েম করবার চেষ্টা দিলীপ বাবুর এই কথায় পরিষ্কার হচ্ছে। আমাদের দেশের এই মুহূর্তের যে আইন বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, তা যথেষ্ট কড়া। কেউ যদি অপরাধ করে, সে মাফিয়া হন বা অন্য কেউ, তার জন্য আইন রয়েছে, আইনে বিচারের ব্যবস্থা রয়েছে। এনকাউন্টার মানে হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। ভারতীয় ন্যায় সংহিতায় কিন্তু এনকাউন্টারের কোনো জায়গা নেই। সেটাই যদি সরকারের মতামত হয়, তাহলে বিএনএস এরও কোনো প্রয়োজন নেই, আইন আদালতেরও কোনো প্রয়োজন নেই। তাহলে একেবারে খাপ পঞ্চায়েত বসিয়ে দিন, খাপ পঞ্চায়েতের সঙ্গে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে দিন, এনকাউন্টার করে দিন, লেটা চুকে যাবে। গত 20শে অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় মধ্যরাতে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, যে তাণ্ডব চালানো হয়, তার তদন্তে আজ ক্যাম্পাসে পৌঁছবে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, সেই সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করবে পুলিশ। আরো ডিটেল জানার চেষ্টা করব, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, পুলিশ আধিকারিকরা কখন যাবেন, কোন কোন বিষয় তারা খতিয়ে দেখবেন? আজকে প্রথমার্ধেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার কথা রয়েছে যাদবপুর থানার পুলিশের। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি লিখিত কমপ্লেন করা হয়েছিল এই গোটা ঘটনার প্রেক্ষিতে, এবং সেই কমপ্লেনের তদন্তেই, যেহেতু সেই ঘটনার পরে আমরা জানি শুক্রবারের পর শনি রবি দুদিন অফিস বন্ধ ছিল, সেই কারণে আজকে যাদবপুর থানার পুলিশ তারা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেতে চলেছে এবং আধিকারিকদের কাছ থেকে যে সিসি ক্যামেরা ফুটেজ, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে লাগানো যে সিসি ক্যামেরাগুলি রয়েছে, সেই ক্যামেরার ফুটেজ তারা আজকে সংগ্রহ করবে এবং সেই ফুটেজ সংগ্রহের পাশাপাশি একাধিক তথ্য প্রমাণ সেই ঘটনার পরে যেগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে, সেই কিছু তথ্য প্রমাণ সংগ্রহের কাজও আজকে তদন্তকারীরা করতে পারেন বলে খবর। আজকে প্রথমার্ধেই তাদের যাওয়ার কথা রয়েছে এবং প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় যাদের নাম সামনে এসেছে এবং সিসি ক্যামেরাতেও যাদেরকে দেখা গেছে বলে, যাদেরকে চিহ্নিত করা গেছে বলে খবর, তাদেরকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সেই কারণেই মূলত এই সিসি ক্যামেরা ফুটেজ কালেক্ট করতে চলেছে যাদবপুর থানা। সান্নিক, যাদবপুর কাণ্ডে তো আজ বৈঠকও রয়েছে, বৈঠক করবেন যাদবপুরের উপাচার্য। সেই বৈঠক কখন হবে, কারা কারা উপস্থিত থাকবেন, কাদের নিয়ে বৈঠক? আজকে এই বৈঠক দুপুর 3টের সময় হওয়ার কথা রয়েছে। এই বৈঠক মূলত অল স্টেক হোল্ডার্স মিটিং, অর্থাৎ এই ঘটনার পর থেকে ছাত্র, শিক্ষক এবং যে সংগঠনগুলি রয়েছে সবার প্রতিনিধিরাই আজকে এক্ষেত্রে উপস্থিত থাকতে চলেছেন। এই বৈঠকে মূলত এর মধ্যে আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে আমরা এখনো জানি যে তদন্ত কমিটির মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে। সেই তদন্ত কমিটি কে লিড করবেন সেই নিয়ে, কেননা এখনো পর্যন্ত সেই তদন্ত কমিটির তরফে তিনি যাকে লিড করতে বলা হয়েছিল তিনিও তার মধ্যে কিছু মতানৈক্য দেখা যাচ্ছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে একটা সমাধান সূত্র বের করা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু অভিযোগ যেগুলো সামনে আসছে, বিভিন্ন মহল থেকেই সামনে এসেছে। এর মধ্যে আমরা শুনেছি যেখানে কর্তৃপক্ষ এবং যারা নিরাপত্তার দায়িত্বে সেই রাতে ছিলেন তাদের ভূমিকা নিয়েও ছাত্রদের একাংশ প্রশ্ন তুলছে। তাই এই সমস্ত বিষয় নিয়ে যাতে একটা সমাধান সূত্রে আসা যায় এবং এই ধরনের ঘটনার যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে, সেই সমস্ত কিছুকে মাথায় রেখেই আজকের এই বৈঠক করার কথা রয়েছে। এখনো পর্যন্ত তেমনটাই খবর। পক্ষকে নিয়েই বৈঠক করবেন উপাচার্য। বেশ সান্নিক, যাদবপুরের এমব্লেম ভাঙার অভিযোগ আর সেই অভিযোগে তুঙ্গে তরজা। এবিভিপির কেউ জড়িত থাকলে তাকে বহিষ্কার বলছে এবিভিপি নেতৃত্ব। একই সঙ্গে এমব্লেম ভাঙা নিয়ে অধ্যাপক রাজেশ্বর সিনহাকেও নিশানা। যদি এবিভিপি কেউ এই ঘটনার সাথে অভিযুক্ত থাকে, আমরা সাথে তাকে বহিষ্কার করব এবং পুলিশের হাতে তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং বলছি যেই অভিযুক্ত তার উচ্চ পর্যায়ে তদন্ত। এটা এবিভিপি বলছে কি করে ফলক ওখানে ভাঙলো, আর ফলক ভাঙলো তো শাবল গাইতে লাগে, লোহা তো হাত দিয়ে টাচ করলে ভাঙা যায় না, ভাঙলো কি করে ফলক? এটা রাজেশ্বর সিনহার পরিকল্পিত চক্রান্ত। যেভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় আজ অব্দি অভিযুক্তরা খুঁজে পাওয়া যায়নি, ভ্যানিশ হয়ে গেল, ঠিক একইভাবে ফলক ভাঙার ঘটনাতে অভিযুক্তরা ভ্যানিশ হয়ে যাবে। এবং ফলক ভাঙার ঘটনায় আমরা রাস্তাতে নেমেছি, আমরা রাজ্যের পাল্টা বিক্ষোভের ডাক দিচ্ছি। ফলক ভাঙায় প্রকৃত দোষীকে বের করতে হবে। 19 অগস্টের রাতের হামলায় মাওবাদী নকশালবাদী আঁতাতের অভিযোগ, এনআইএ তদন্ত দাবি এবিভিপির।
ফলক ভাঙার ঘটনায় আমরা স্পষ্ট বলছি, রাজেশ্বর সিনহা অধ্যাপক তিনি অভিযুক্ত, তার বিরুদ্ধে থানায় থানায় এফআইআর হবে, উচ্চ পর্যায়ে তদন্ত। এতগুলো মিডিয়ার ক্যামেরা এড়িয়ে কি করে ফলক ওখানে ভাঙলো? এবিপির সাথে ওই দিন রাতের ঘটনায়, পরের দিন এমব্লেম ঘটনায় দূর দূরান্ত অব্দি কোনো যোগাযোগ নেই। এবং আপনারা ক্যাম্পাসের ভেতরে লং লিভ কিষানজি সার্জিং নামের ছবি তার যে আসছে, এর সাথে আমরা বলছি এর সাথে মাওবাদী নকশালবাদী আতাত আছে। আমরা এনআইএ তদন্ত জানাচ্ছি, কারণ দেশের সুরক্ষার সাথে প্রশ্ন আছে। আসছি পরের খবরে। লাঠিয়াল শিক্ষক, তবে শাসনের নয়, তার লাঠি সৃষ্টির। হরিণঘাটার অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামপদ মণ্ডল। গাছের ডাল থেকে বিভিন্ন রকম লাঠি বানানো তার শখ। মাস্টার মশাইয়ের ঘরে রয়েছে প্রায় 500 লাঠি। মায়াপুর যেতে গেলে এইটা নিয়ে যেতে ঝাড়ের বাস বাকিয়ে কিভাবে প্রচুর জায়গা পাবা, সব ভালো করে মুছে টুচে সেভাবে রেডি হতে পারলে। কিন্তু আমি কারো দেখে করি বুদ্ধি খাটি, শেকড় শুদ্ধ তুলেছি বাসটা। এই মাঝখানে এটা খুললে হচ্ছে আপনার এখানে টাকা সব ওষুধ সব রাখা যায়। মায়াপুর যেতে গেলে এইটা নিয়ে যেতে। পুরনো দিনের কড়া ধাতের শিক্ষক, একথা বললেই আমাদের অনেকের মনে প্রথম যে ছবি ভেসে ওঠে তা হলো বেত হাতে স্কুলের করিডর ধরে হেঁটে যাওয়া মাস্টার মশাই। এই মাস্টার মশাইও লাঠিধারী, তবে অন্যরকম। গানের জাদুকরকে গানওয়ালা বা ছবির জাদুকরকে ছবিওয়ালা বললে একেও নির্দ্বিধায় লাঠিওয়ালা বলা যেতেই পারে। আরো মজা করে বললে লাঠিয়াল মাস্টার মশাই, তবে শাসনের নয়, সৃষ্টির। নদিয়ার হরিণঘাটার নগর উখড়া এলাকার বাসিন্দা শ্যামপদ মণ্ডল অবসরপ্রাপ্ত শিক্ষক। বাগান করার পাশাপাশি সেই বাগানের গাছ থেকে নানা রকম লাঠি তৈরি করা তার নেশা, অদ্ভুত শখ। আর তা থেকেই তিনি যা বানিয়ে ফেলেছেন তা দেখলে অবাক হতে হয়। জমিদারের লাঠি থেকে দারোয়ানের লাঠি, ভিক্ষুকের লাঠি থেকে পরিব্রাজকের লাঠি, কি নেই তার সৃষ্টি সম্ভারে। এক একটা লাঠির এক এক রকম চেহারা। লাঠির ভিতরে আবার রয়েছে ছোট ছোট জিনিস রাখার ব্যবস্থা। ছোট্ট খুপড়িতে বাদাম ভাজা, ছোলা ভাজা থেকে মুখশুদ্ধি, ওষুধ সবই রাখার ব্যবস্থা আছে। এটা একটি গাছের ডালের লাঠি, যেটা যিনি তৈরি করেছেন, যার কারুকার্য রয়েছে এবং নিখুঁতভাবে। আর একটা দারুণ বিষয় দেখানোর চেষ্টা করব লাঠিতে, যেটা বলছিলাম যে লাঠিতে টাকা, খাবার, ওষুধ নেওয়া যাবে। এই যে লাঠির ঠিক উপরেই একটি জায়গা করা হয়েছে, সেখানে লজেন্স বা ছোট ওষুধের যেগুলো ট্যাবলেট রয়েছে সেগুলো রেখে কিছু টাকাও এখানে নিয়ে আবার আটকে দিয়ে এই লাঠি নিয়েই ঘর থেকে বেরিয়ে যেখানে খুশি যাওয়া যাবে। বাগান যেহেতু করেছি এবং বিচিত্র ধর্মী গাছপালা আছে, তো তাতে মনে হলো যে এই যে গাছের ডালগুলো আমি পাবো, গাছের কাঠ থেকে আমি লাঠির উপাদানটা পাচ্ছি। আর দেখলাম লাঠি আমরা সচরাচর যা দেখি সেইটাকে যদি আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি, তার মধ্যে বৈচিত্র্য আনতে পারি, লাঠির মধ্যে বিভিন্ন পকেট সিস্টেম করতে পারি, বিভিন্ন মডেল যদি বসাতে পারি লাঠির মাথায়, দৃষ্টি আকর্ষণ করবে। 30 বছর শিক্ষকতা করেছেন শ্যামপদ মণ্ডল। অবসরের পর এখন আরো বেশি করে প্রকৃতির মধ্যে বাঁচেন। কলেজে পড়ার সময় থেকে গাছ সংগ্রহ শুরু। সেই নেশা আজ মহিরুহে পরিণত হয়েছে। বাড়ির বাগানে প্রায় 200 প্রজাতির গাছ, নানা ধরনের বাঁশ, রুদ্রাক্ষ থেকে সুন্দরী। গাছের তালিকায় কি নেই। আর এই সব গাছের নানা আকৃতির ডাল থেকেই লাঠির উপাদান খুঁজে নেন তিনি। একটা জায়গা পেলাম, পৈতৃক ভিটে পেলাম কাজ করবার। বাগানে বেড়াতে বেড়াতেই গাছের ডাল দেখেই ঠিক করি যে এই ডালটায় ভালো লাঠি হতে পারে। চেষ্টা করছি সবসময় ব্যতিক্রম ধর্মী গাছপালা রাখা, যেমন যে কর্পূর গাছ, লটকান গাছ, নাগেশ্বর চাপা,
বাসক আছে, যেমন লাল বাসক, সাদা বাসক, কুরচি গাছ আছে, তার ডাল দিয়েও লাঠি করছি। কোনোটায় ছড়ি লাঠি ভালো হচ্ছে, কোনোটায় দারোয়ানি লাঠি ভালো হচ্ছে, কোনোটায় পচ্চলা লাঠি ভালো হচ্ছে। শ্যামপদ মণ্ডলের সংগ্রহে রয়েছে তার তৈরি প্রায় 500 লাঠি। নিজেই পালিশ করেন। তার এই ঘরই যেন সংগ্রহশালা। হাতের কাজ, পড়াশোনার পাশাপাশি আর এক নেশা হলো নানা রকম জিনিস সংগ্রহ। বিভিন্ন রকম দেশলাই বাক্স থেকে ডাক টিকিট সবই রেখেছেন সযত্নে। সব মিলিয়ে তিনি এক সৃজনশীল নাগরিক লাঠিয়াল। আজকের ইলেকট্রনিক্স গেজেট সর্বস্ব জীবনে প্রকৃতিকে আঁকড়ে সৃষ্টি সুখের এমন সাধনা দেখতে পাওয়া সত্যি বিরল। রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।